আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসার সবাই নিরাপদেই আছো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আজকে আমাদের পাঠ বাংলা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন। গত ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা করব ধ্বনির পরিবর্তন নিয়ে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ধ্বনির পরিবর্তন কাকে বলে। তাহলে ধ্বনির পরিবর্তন কি? একটি ধ্বনির প্রভাবে যদি অন্য কোনো ধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে ধ্বনির পরিবর্তন। অথবা মূলধ্বনির সাথে যদি কোনো মূলধ্বনি উচ্চারণ না করে আমরা যদি কোনো ধ্বনির বিকৃত উচ্চারণ করি তখনও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। তাহলে ভাষার পরিবর্তনের সাথে সাথে কি হয়? ধ্বনির পরিবর্তনও ঘটে। বিভিন্ন কারণে কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। তাহলে বিভিন্ন কারণে ধ্বনির পরিবর্তন যে হয়, কি কি কারণে হয়? যেমন ধরো, আমরা যখন কোনো কথা দ্রুত উচ্চারণ করি, কোনো কথা বলার সময় যখন দ্রুতভাবে বলি তখনও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। অথবা আঞ্চলিকতার কারণেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। এছাড়া যদি মানুষের মুখবিবরের কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে। এছাড়া প্রকৃতিজাত কারণেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। তাহলে ধ্বনির পরিবর্তন তো বিভিন্ন কারণেই হয়। যেমন দেখো, যদি আমরা বলি শব্দটা হচ্ছে কি ধোপা, কিন্তু আমরা ধোপা উচ্চারণ না করে যদি বলি কি ধোপা, তাহলেও কিন্তু এখানে কি হয়েছে? ধ্বনির পরিবর্তন হয়েছে। যেমন ক্লিপ, হ্যাঁ, ক্লিপ উচ্চারণ না করে আমরা যদি বলি ক্লিপ, কিংবা গ্রাম, গ্রামকে আমরা যদি বলি গ্রাম, হ্যাঁ, তাহলে কিন্তু কি হয়? ধ্বনির পরিবর্তন হয়। যেমন রিক্সাকে অনেকে কি বলে? রিস্কা। তাহলে এখানে দেখো পুরো ধ্বনিটা কি হয়ে গেছে? কোথায়? রিক্সা, রিক্সা শব্দটা হয়ে গেছে কি রিস্কা। তাহলে ঠিক সেরকম, যেমন সত্য, সত্যকে আমরা অনেক সময় কি বলি? সত্যি, এরকমও বলি। কিন্তু এভাবে কিন্তু কি হয়? মূলধ্বনির সাথে সাথে যখন ধ্বনিটার কি হবে? কোনো বিকৃত উচ্চারণ হবে তখনই কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে। তাহলে ধ্বনির পরিবর্তনকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। যেমন ধ্বনির পরিবর্তনকে যদি বলি, ধরো ধ্বনির পরিবর্তন, একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্বরধ্বনি পরিবর্তন, স্বরধ্বনি পরিবর্তন, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তাহলে স্বরধ্বনি পরিবর্তন কোনগুলো? স্বরধ্বনি পরিবর্তন আর কোনগুলো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আমরা কিভাবে বুঝবো? স্বরধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এখানে কি আসবে? যেমন ধরো স্বরাগম, হ্যাঁ, স্বরাগম, কিংবা আমরা যদি বলি স্বরলোপ, স্বরলোপ, কিংবা যদি বলি স্বরসঙ্গতি, কি বলি? স্বরসঙ্গতি। তাহলে এখানে দেখো, এই যে আমি এখানে লিখেছিলাম কি স্বরাগম, স্বরাগম মানে কি স্বরের আগমন। স্বরসঙ্গতি, তাহলে স্বরসঙ্গতির মধ্যে কি আছে? স্বর আছে। স্বরলোপ, তাহলে এখানে কি আছে? স্বর আছে। এই যে এখানে স্বরাগম, স্বরসঙ্গতি, স্বরলোপ, এখানের মধ্যে যে আমি স্বর উচ্চারণ করেছি না, যদি কোনো শব্দের মধ্যে যে স্বর শব্দটা থাকে তাহলে সেটা বুঝবো আমরা কি স্বরধ্বনি পরিবর্তন। তাহলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে কি থাকবে? ধরো ব্যঞ্জন দিক্ত, ব্যঞ্জন দিক্ত, দিক্ত, তারপর কি হতে পারে? ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি ঘটে, চ্যুতি, কিংবা ব্যঞ্জন কি হয়? ব্যঞ্জন বিকৃতি। এই যে ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জন শব্দটা থাকলে আমরা বুঝতে পারবো কি এটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তেমনি স্বরধ্বনি পরিবর্তনের আরো কিছু হয়। যেমন ধরো অপিনিহিতি, অপিনিহিতি, তেমনি আছে ধরো অভিশ্রুতি, অভিশ্রুতি,
তারপর আছে কি অসমীকরণ। তাহলে অসমীকরণ, এই যে অভিশ্রুতি, এই যে অপিনিহিতি, অভিশ্রুতি, অসমীকরণ যে আমি লিখেছি সেখানে কি আছে দেখো অ অ অ, তাহলে তিনটাতে কি আছে ও, তাহলে অটা হচ্ছে কি স্বরধ্বনি। তাহলে এটা দ্বারাই আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন আর এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। ব্যঞ্জনধ্বনি পরিবর্তনে আরো কিছু আছে, ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু আছে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ওগুলো নিয়েও আলোচনা করব। আজকে আমরা কি করব, স্বরধ্বনি পরিবর্তন নিয়েই আলোচনা করব, অর্থাৎ স্বরধ্বনি পরিবর্তন কি কারণে হয় সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা একটু চার্ট দেখি। এখানে দেখো, যেমন আমি এখানে দিয়েছি কি, প্রথমে দিয়েছি কি আদি স্বরাগম। আদি স্বরাগম মানে অর্থ কি, আদি স্বর, আদি হচ্ছে কি প্রথম, স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে যদি স্বরধ্বনি আসে তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। তাহলে আদি স্বরাগম কি, অর্থাৎ উচ্চারণগত কারণে, যে আমি তোমাদেরকে একটু আগে বলেছি দ্রুত উচ্চারণের জন্য, যখন কোনো স্বরের মধ্যে যদি অন্য কোনো স্বরের শব্দের আদিতে যদি, আদি মানে কি আগে, যদি অন্য কোনো স্বর আসে তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। যেমন দেখো স্কুল, আমরা শব্দটাকে কি বলি স্কুল, কিন্তু বলার সময় কি বলি স্কুল, লেখার সময় লিখি স্কুল কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে স্কুল, কিন্তু বলার সময় কি বলি স্কুল। তেমনি ধরো স্টেশন, শব্দটা হচ্ছে কি স্টেশন, কিন্তু উচ্চারণ করি কি স্টেশন। তাহলে এখানে আছে দেখো, যেমন ধরো স্পর্ধা, স্পর্ধা, কিন্তু আমরা যদি উচ্চারণ করি আস্পর্ধা, কি আস্পর্ধা, এরকম যদি উচ্চারণ করি তাহলে সেটা হবে কি, অর্থাৎ সেটাও কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। এখন আসো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি, অর্থাৎ স্বরের মাঝখানে যদি কোনো স্বরের আগমন ঘটে তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম, অর্থাৎ মাঝে মাঝে উচ্চারণের সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে মধ্য স্বরাগমের অপর নাম কি, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষের অপর নাম কি স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগম কিভাবে হয়, অর্থাৎ আমরা যখন কোনো কথা বলতে যাই বা দ্রুত উচ্চারণের সময় মাঝে মাঝে কি হয়, শব্দের মাঝখানে, মধ্য মানে হচ্ছে কি মাঝখানে, স্বরাগম মানে হচ্ছে কি স্বরের আগমন, তাহলে শব্দের মাঝখানে যখন কোনো স্বর আসবে তখন তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন এখানে দেখো রত্ন, শব্দটা হচ্ছে কি রত্ন, কিন্তু এটাকে বলা হচ্ছে কি রতন। তাহলে রত্নটা কিভাবে রতন হয়ে গেল, এই যে এখানে দেখো, আমরা যদি রত্ন শব্দটাকে ভাঙাই তাহলে কি হবে র ত ন, হ্যাঁ রত্ন, কিন্তু এটা এখানে তো এখানে যুক্ত বর্ণ দিয়ে আছে রত্ন, কিন্তু এখানে আমরা কি বলছি রতন। তাহলে রতন বলার সময় এখানে কি আসছে, তর সাথে কি যুক্ত হয়েছে, অযুক্ত হয়েছে, তাহলে সে কারণে বলা হচ্ছে এটা অধ্বনির প্রভাবে এটাকে মধ্য স্বরাগম, অর্থাৎ একটা নতুন স্বরের আগমন হয়েছে কোথায়, মাঝখানে। যেমন দেখো ক্লিপ, আমরা তো চুলে পড়ি ক্লিপ, কিন্তু এটাকে উচ্চারণ করা হয় কি ক্লিপ। যদি আমরা ক্লিপ উচ্চারণ করি তাহলে এখানে কি আসবে, এই যে ক্লিপ, তাহলে ক রস্বীকার আছে, ল আছে, প আছে, ঠিক তাই না, কিন্তু এখানে কি আসছে, ক্লিপের মধ্যে কি চলে আসছে, একটা রস্বই চলে আসছে। তেমনি দেখো গ্রাম, গ্রাম, তাহলে গ্রামকে বলা হয় কি, গ্রামকে অনেকে বলে কি গ্রাম, তাহলে গ্রামের মধ্যে কি আসছে, গ আছে, র আছে, আকার আছে, ম আছে, তাই না, এই যে গ দেখো, র আছে, আ আছে, ম আছে, গ্রাম। তাহলে এখানে একটা কিসের পরিবর্তন হয়েছে, গ্রাম, তাহলে এর ধ্বনির প্রভাবে এখানে কি হয়েছে, অর্থাৎ এখানে তখন ধ্বনির পরিবর্তনটা হয়েছে। তেমনি দেখো অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগমে কি আছে, কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, একে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। যেমন আছে কি দিশ, দিশা, সত্য, সত্য, বেঞ্চ, বেঞ্চি, কি আছে দিশ, দিশ কি আছে দিশা, সত্য সত্যি, বেঞ্চ বেঞ্চি, পোক্ত
পোক্ত, পোক, পোক্ত, পোক্ত। তাহলে দেখো এই যে দিশ, দিশ শব্দটাতে কি আছে? তাহলে দিশের মধ্যে কি আছে? দরশিকা তারিখ বর্ষ দিশ, কিন্তু এখানে আমরা কি লিখেছি? দিশা। তাহলে দিশার মধ্যে কি যুক্ত হয়েছে? একটা আ যুক্ত হয়েছে, তাই না? বেঞ্চ, বেঞ্চ। তাহলে বেঞ্চের মধ্যে কি হয়েছে? বেঞ্চি। অনেকে বলে কি বেঞ্চ কি বলে? বেঞ্চি। তাহলে এখানে কি আসছে? একটা রস্বইকার আসছে, রস্বই আসছে, বেঞ্চি। সত্য, সত্য কি আমরা এখানে কি উচ্চারণ করছি? সত্যি। তাহলে এখানে কি আসে লাস্টে? একটা রস্বই আসছে, সত্যি। তাহলে সত্যি বানান কি? দন্ত স, রস্বই, কি আসছে এখানে? তাহলে এখানে আসছে কি? একটা রস্বই চলে আসছে, সত্যি। একটা চলে আসছে। বেঞ্চ, বেঞ্চের মধ্যে কি আসছে? বেঞ্চি। তাহলে এখানে শব্দের শেষে কি চলে আসছে? একটা ই। পোক্তের মধ্যে কি আসছে? পোক্ত, পোক্ত। তাহলে তোর সাথে একটা কি উচ্চারিত হচ্ছে? অ উচ্চারণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তাহলে আদি স্বরাগম মানে হচ্ছে কি? শব্দের আদিতে কোনো স্বরের আগমনকে বলা হচ্ছে আদি স্বরাগম। মধ্য স্বরাগম হচ্ছে কি? শব্দের মাঝখানে যদি কোনো স্বরের আগমন ঘটে তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। আর অন্ত স্বরাগম মানে কি? শব্দের শেষে যদি কোনো স্বরের আগমন ঘটে তখন তাকে বলা হচ্ছে অন্ত স্বরাগম। আচ্ছা, এরপরে আমরা যাব সম্প্রকর্ষ বা স্বরলোপ। এতক্ষণ আমরা পড়েছিলাম কি? স্বরের আগমন। এখন আমরা পড়ব কি? স্বর লোপ। অর্থাৎ কি? কোনো শব্দ উচ্চারণ করার সময় কোনো কারণে, দ্রুত উচ্চারণের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যদি কোনো স্বরের লোপ ঘটে, লোপ মানে কি? অর্থাৎ চলে যাওয়া, কোনো স্বর মাঝখান থেকে চলে গেলে তাকে বলা হচ্ছে স্বরলোপ। স্বরলোপের আরেকটা নাম কি? সম্প্রকর্ষ। তাহলে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হচ্ছে সম্প্রকর্ষ। তাহলে কি কোথায় আসবে? শব্দের আদিতে। আদিতে মানে হচ্ছে কি? প্রথমে। তারপর হচ্ছে অন্ত, অন্ত মানে হচ্ছে কি? শেষ। আর মধ্যবর্তী মানে হচ্ছে কি? মাঝখানে। মাঝখানে যদি কোনো স্বরের আগমন, কোনো স্বর লোপ পেয়ে যায় তাকে বলা হচ্ছে স্বর লোপ। যেমন দেখো বসতি, শব্দটা হচ্ছে কি? বসতি। তাহলে বসতি মানে কি? অর্থাৎ যে যে জায়গায় থাকে সেটাকে বলা হচ্ছে বসতি। কিন্তু শব্দটা কি হয়ে যাচ্ছে? দ্রুত উচ্চারণের জন্য হয়ে গেছে বস্তি। কি হয়ে গেছে? এটা বসতি হয়ে গেছে বস্তি। কিন্তু আমরা এখন বস্তি বলতে কোনগুলোকে বোঝাই? অর্থাৎ যেখানে ছোট কি ছাউনি দিয়ে ঘর, ছোট ছোট ঘর যেখানে অনেক মানুষ একসাথে থাকে সেখানে বলা হচ্ছে কি? বস্তি। তাহলে শব্দটা দেখো কিরকম পরিবর্তন হয়ে গেছে। তারপর আছে দেখো জানালা। আমরা বলি কি? জানালা, কিন্তু জানালাকে আমরা কি বলি? জানলা। দ্রুত উচ্চারণের জন্য আমরা জানালাকে কি বলছি? জানলা। তাহলে সম্প্রকর্ষ বা স্বরলোপের মধ্যেও তিনভাবে স্বরলোপ হয়, যেমন আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ মানে কি? অর্থাৎ শব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দের প্রথমে যদি কোনো স্বরের লোপ পায় তাকে বলা হচ্ছে আদি স্বর লোপ। যেমন দেখো অলাবু, শব্দটা হচ্ছে কি? অলাবু। অলাবু থেকে হয়েছে শব্দটা কি? লাবু। আর এখন হয়েছে কি? লাউ। তাহলে দেখো অলাবু, তার এখানের মধ্যে কি ছিল? অ চলে গেছে, অ চলে যাওয়ার পর হয়ে গেছে কি? লাবু। তো লাবুর মধ্যে থেকে আবার স্বর লোপ পেয়ে আবার হয়ে গেছে কি? লাউ। তেমনি দেখো অগুরু, অগুরু, এটা হচ্ছে কি? মধ্যস্বর লোপ। তাহলে মধ্যস্বর লোপে কি আছে? অগুরু। অগুরুটা হয়ে গেছে কি? অগ্রু। তাহলে অগ্রু এখানে কি বাদ পড়ে গেছে? মাঝখানে একটা উ বাদ পড়ে গেছে। অন্তঃস্বর লোপ, অর্থাৎ শব্দের শেষে যদি কোনো স্বরের লোপ হয় তাকে বলা হচ্ছে অন্তঃস্বর লোপ। যেমন দেখো আশা, আশা শব্দটা হয়ে গেছে কি? আশ। তাহলে আশা ছিল শব্দটা কি ছিল? আশা, এখন হয়ে গেছে কি? এটা আশ। অর্থাৎ স্বরলোপটা হচ্ছে কি? স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। তাহলে স্বরাগম মানে হচ্ছে কি? নতুন স্বরের আগমন। আর স্বরলোপ মানে হচ্ছে কি? কোনো স্বর আদি থেকে, মধ্য থেকে বা অন্ত থেকে লোপ পাওয়াকে বলা হচ্ছে স্বর লোপ। এরপর আসো স্বরসঙ্গতি।
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দ যদি অপর স্বরের পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে স্বর সংগতি। তাহলে কি হবে, একটি স্বরের প্রভাবে অর্থাৎ একটি স্বরধ্বনির প্রভাবে যদি অন্য একটা স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে স্বর সংগতি। যেমন কি আছে, দেশি, দেশি হয়ে গেছে কি দিশি, শব্দটা হচ্ছে বিলাতি হয়ে গেছে বিলিতি। এটার মধ্যে আছে কি, এটাকে স্বর সংগতিকেও 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে না 4 ভাগে। যেমন আছে কি প্রগত, তাহলে প্রগত কি, প্রগত হচ্ছে আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে প্রগত স্বর সংগতি। কি হচ্ছে, আদিস্বর অর্থাৎ প্রথম স্বরের কারণে যদি পরবর্তী স্বরের কোনো পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে প্রগত স্বর সংগতি। বুঝতে পেরেছো? যেমন আছে কি দেখো মূলা, তাহলে মূলা শব্দটা কি হয়ে গেছে মূলো। তাহলে এখানে কোনটা পরিবর্তন হয়েছে দেখি বলো তো, কোনটা ঠিক আছে, মুটা ঠিক আছে। এই যে এখানেও মু আছে এখানেও মু আছে, দেখো এখানেও মু আছে এখানেও মু আছে, কেমন তাই না? তাহলে ল, এই যে এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে লো হয়ে গেছে, লা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে লো। অর্থাৎ আদির স্বর অনুযায়ী যদি পরবর্তী স্বরটা পরিবর্তন ঘটে, এই যে পরবর্তী স্বর এখানে পরিবর্তন হয়ে গেছে তাকে বলা হচ্ছে প্রগত স্বর। যেমন আছে তুলা, তুলা, তাহলে তুলা হয়ে গেছে কি তুলো। যেমন এই দেখো তু এখানেও আছে এখানেও আছে, লা হয়ে গেছে কি লো। তাহলে আদির স্বরের কারণে যদি পরবর্তী স্বরের পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে প্রগত স্বর সংগতি। তারপর দেখো পরাগত, তাহলে পরাগত কি, অন্তঃস্বরের কারণে যদি আদ্যস্বর পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে পরাগত স্বর সংগতি। তাহলে অন্তঃস্বর মানে হচ্ছে কি শেষের স্বরটার, শেষের স্বরের কারণে যদি আগের স্বরটার পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে পরাগত স্বর সংগতি। যেমন দেখো দেশি শব্দটা হচ্ছে কি দেশি, কিন্তু শব্দটা হয়ে গেছে কি দিশি। তাহলে এখানে কোনটা পরিবর্তন হয়েছে দেখি বলতো, অর্থাৎ এই স্বরটা অন্তঃস্বর মানে হচ্ছে কি এটা, শিটা হচ্ছে অন্তঃস্বর আর আদ্যস্বরটা হচ্ছে কি দে। তাহলে শি দেখো শি এখানেও আছে এখানেও আছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে কি এটা, দেটা হয়ে গেছে দি। তাহলে অন্তঃস্বরের কারণে যদি আদিস্বরের পরিবর্তন ঘটে তাহলে তাকে বলা হচ্ছে পরাগত স্বর সংগতি। বুঝতে পেরেছো? তারপর দেখো মধ্যগত, তাহলে মধ্যগত মানে কি মাঝখানে আগত। আদ্যস্বর বা অন্তঃস্বর অনুযায়ী যদি মধ্যস্বর পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে মধ্যস্বর স্বর সংগতি, অর্থাৎ মধ্যগত স্বর সংগতি। তাহলে আদ্যস্বর মানে আগের স্বর, অন্তঃস্বর মানে হচ্ছে শেষের। আগের স্বর আর শেষের স্বরের কারণে যদি মাঝখানে কোনো স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে মধ্যগত স্বর সংগতি। যেমন আছে কি বিলাতি, বিলাতি হয়ে গেছে কি বিলিতি। আমরা বিলেতি কাপড়, বিলিতি অনেক শব্দ এরকম ইউজ করি। তাহলে শব্দটা হচ্ছে কি বিলাতি হয়ে গেছে কি বিলিতি। তাহলে বি এখানে দেখো বড় শিকারটা এখানেও আছে এখানেও আছে, তর শিকার এখানেও আছে এখানেও আছে। তাহলে কি পরিবর্তন হয়ে গেছে, ল আকারটাই পরিবর্তন হয়ে কি হয়ে গেছে লি হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে এখানে লা পরিবর্তন হয়ে গেছে কি লি। তারপর দেখো অনুন্নত আজকে আদ্য অন্ত দুই স্বরেই যদি পরস্পরের পরিবর্তন ঘটে তাহলে এটাকে বলা হচ্ছে অনন্য স্বর সংগতি। অর্থাৎ আগের স্বর এবং পরের স্বর দুটোর কারণেই যদি পরিবর্তন হয়ে অন্য একটা স্বর চলে আসে তাকে বলা হচ্ছে কি অনন্য স্বর সংগতি। যেমন শব্দটা হচ্ছে কি মোজা, মোজা, মোজা হয়ে গেছে কি মুজো। তাহলে মোজা দেখো মো এখানেও নেই এখানেও নেই, এখানে আছে যা এখানে আছে যোগ। তাহলে কি হয়েছে আদিস্বর অন্তঃস্বর দুটোটাই পরিবর্তন হয়ে গেছে, দুটোটা পরিবর্তন হয়ে গিয়ে কি হয়েছে অন্য একটা শব্দ এটা পরিবর্তন হয়ে গেছে, মোজা হয়ে গেছে কি তখন মুজো। অর্থাৎ আদ্য অন্ত উভয় স্বর যদি পরস্পর পরিবর্তন ঘটে তখন হয়ে যায় কি অনন্য স্বর সংগতি। তাহলে আমি যে দুটো পড়িয়েছি সেখানের থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সম্প্রকর্ষ অর্থাৎ স্বরলোপ কাকে বলে। স্বরলোপ মানে হচ্ছে কি অর্থাৎ স্বরের লোপ, স্বরলোপ মানে হচ্ছে কি স্বরের লোপ, সেটা আদি হতে পারে মধ্য হতে পারে বা অন্ত হতে পারে। ঠিক আছে, এই যে আদি স্বরলোপ মধ্য স্বরলোপ অন্ত স্বরলোপ। তেমনি আছে স্বরসংগতি। স্বরসংগতি মানে কি বলেছিলাম, একটা স্বরধ্বনির প্রভাবে যদি অন্য একটা স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে স্বরসংগতি। সেটা কি হতে পারে প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি, আরেকটা হচ্ছে কি অনন্য স্বরসংগতি। আসো এরপরে আমরা
অন্যগুলো দেখিনি, অর্থাৎ স্বরধ্বনি পরিবর্তনের আর কি হতে পারে। যেমন দেখো অপিনিহিতি। অপিনিহিতি মানে কি? পরে রস্বীকার বা রস্যকার আগে উচ্চারিত হলে তাকে বলা হচ্ছে অপিনিহিতি, অর্থাৎ আগে উচ্চারণ হয়ে যাবে। আগে উচ্চারিত হলে সেটাকে বলা হচ্ছে অপিনিহিতি। তাহলে এটা কিন্তু মাথায় একদম সবসময় মনে রাখবে। অন্যগুলো তো তোমরা বুঝতে পারবে কোনটা স্বরের আগমন, কোনটা স্বরলোপ, কোনটা স্বরসঙ্গতি, হ্যাঁ, কিন্তু অপিনিহিত এটা হচ্ছে একটু অন্যরকম। অর্থাৎ পরের রস্বীকার কিংবা রস্যকার যদি আগে উচ্চারিত হয়ে যায় তাকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন দেখো শব্দটা হচ্ছে কি আজি। আজি শব্দটা কি হয়ে গেল? আইস। আজি শব্দটা কি হয়ে গেল? আইস। তেমনি দেখো সাধু হয়ে গেছে কি সাও। এই যে আজি, তাহলে আজির মধ্যে কি আছে? আ জ ই, এই যে রস্ব ই, আজ জি, আমরা যদি উচ্চারণ করি এটা উচ্চারিত হবে কি আজ জ ই, আজ আজি। এটা তাহলে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। দেখো এই যে রস্বইকারটা শেষে ছিল, রস্বইটা শেষে ছিল না, সে রস্বইটা হয়ে গেছে কি মাঝখানে আজ। সাধু, সাধু, তাহলে সাধু উচ্চারণ আমরা কি করি? দ্বন্দ্ব সহকার ধ রস্ব উ, সাধু। সাধু হয়ে গেছে কি সাধু। তাহলে এখানে কি পরিবর্তন হয়ে গেছে? এই যে রস্বটা কি হয়ে গেছে? মাঝখানে চলে আসছে। এই যে দেখো এই রস্বটা মাঝখানে এসে কি হয়ে গেছে? সাধু হয়ে গেছে। তেমনি আরো কিছু ওদের এখানে তোমাদের উচ্চারণ আছে, যেমন রাখিয়া। রাখিয়া একটা শব্দ আছে, রাখিয়া, তাহলে এটা হয়ে গেছে কি রাখ্যা। এ ধরনের আরো কিছু শব্দ আছে বইয়ে, তোমরা ওগুলো একটু দেখে নিও। তারপর আছে কি অসমীকরণ। অসমীকরণ মানে কি? সমীকরণ শব্দটা তো হচ্ছে কি ইকুয়াল, কে বলা হয় সমীকরণ। অসমীকরণ মানে হচ্ছে কি একই স্বরের পুনরাবৃত্তি না, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তাকে বলে অসমীকরণ। অর্থাৎ কি দুটো পরপর ধ্বনি একই রকম যদি আমরা বলি, তখন সেই পুনরাবৃত্তিটা দূর করার জন্য মাঝখানে যদি আরেকটা স্বর চলে আসে তাকে বলা হচ্ছে অসমীকরণ। সমীকরণ মানে হচ্ছে দুটো পরপর ছিল, কিন্তু তার মাঝখানে যদি আরেকটা চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? অসমীকরণ হয়ে যাবে। যেমন অর্থাৎ দুটি সমধ্বনির মাঝখানে যদি আধ্বনি চলে আসে, দুটি সমধ্বনির মাঝখানে যদি আধ্বনি চলে আসে তখন তাকে বলা হচ্ছে অসমীকরণ। বুঝতে পেরেছো? তাহলে অসমীকরণ মানে কি তুমি সমীকরণ দিয়ে মনে রাখো। সমীকরণ মানে হচ্ছে সমান, অর্থাৎ দুটো পরপর একই ধরনের শব্দ, সেখানে যদি আরেকটা শব্দ চলে আসে দুটোর মাঝখানে সেটা হয়ে যাবে অসমীকরণ। যেমন দেখো ধপ যোগ ধপ সমান কি হয়ে গেল? ধপাধপ। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? ধপাধপে কি চলে আসছে? একটা আ চলে আসছে। দেখো আ চলে আসছে। তেমনি দেখো টপ যোগ টপ, যেমন আমরা বলি টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ছে, টপ টপ। তাহলে টপ টপ শব্দটাকে আমরা কি বলে ফেলি? টপাটপ। সে টপাটপ কয়েকটা রসগোল্লা গিলে ফেললো, টপাটপ। তাহলে টপাটপ ওখানে কি হয়েছে? টপ যোগ টপ সমান কি হয়ে গেছে? টপাটপ। তাহলে ওখানে কোন স্বরের পরিবর্তন হয়ে গেছে? কোন স্বরটা আসছে এখানে? একটা আ। অর্থাৎ দুটো সমবর্ণের সমধ্বনির মাঝখানে যদি আ একটা ধ্বনি চলে আসে তাকে বলা হচ্ছে অসমীকরণ। তেমনি এই উদাহরণগুলো একটু মনে রাখবে। যদি আমরা কি করি, এই যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু উদাহরণগুলোর সাহায্যে আমরা সহজে কি করতে পারবো? নৈবেদ্য করার সময় সহজে আমরা আসল উত্তরটাকে কিন্তু চিহ্নিত করতে পারবো। তারপর দেখো আসে কি অভিশ্রুতি। অভিশ্রুতি কি? বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। তাহলে বিপর্যস্ত স্বরধ্বনি, বিপর্যস্ত স্বরধ্বনি মানে কি? অর্থাৎ কোনো স্বরধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনির সাথে যদি মিলে যায় এবং সে অনুযায়ী যদি পরবর্তী স্বরধ্বনিটা পরিবর্তন হয়ে যায় তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতিতে আবার একটু কি আছে? সাধু চলিত আছে কিন্তু, হ্যাঁ। যেমন দেখো শুনিয়া, শুনিয়াটা কি হয়ে গেছে? শুনে। তাহলে আমরা সাধু চলিত তো পেয়েছি। দেখো সাধু আশায় হচ্ছে কি শুনিয়া, শুনিয়া রহিল। তাহলে এখানে কি হয়ে যাবে? সেটা শুনে রইল। তারপর দেখো বলিয়া, বলিয়াটা কি হয়ে গেছে? বলিয়া, সাধু ভাষায় বলিয়া হয়ে গেছে বলে। তেমনি আরো কিছু শব্দ আছে, যেমন দেখো হাটুয়া।
হাটুয়া, হাটুয়া শব্দটা হয়ে গেছে কি হাওটা, হাওটা তার হাওটা, হাওটা থেকে মধ্যে কিন্তু আরেকটা আসে কি হ্যাটো, এখানে মধ্যে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে কি এখান থেকে আসবে হে টো, হে টো, অর্থাৎ এই যে যারা হেঁটে যায় তাদেরকে বলা হচ্ছে কি হ্যাটো। তারপর আছে দেখো মাছুয়া, মাছুয়া অর্থাৎ মাছ নিয়ে যাদের ব্যবসা সেরকম বলা হচ্ছে মাছুয়া। মাছুয়া, মাছুয়া থেকে কি চলে আসছে মেছো, ওই যে আমরা বলি মেছো বাঘ, তাহলে মেছো শব্দটা কোথেকে আসছে মাছুয়া থেকে, মাছ যে কুয়া মাছুয়া, মাছুয়া থেকে আসছে কি মেছো। তাহলে এখানে আমরা কি কি পেয়েছি, অপিনিহিতি পেয়েছি, অসমীকরণ পেয়েছি, অভিশ্রুতি পেয়েছি, তাই না? অপিনিহিতি মানে কি বলেছি, অর্থাৎ পরের রস্বইকার কিংবা রস্যকার যদি আগে উচ্চারিত হয়ে যায় তাকে বলা হচ্ছে অপিনিহিতি। পরের রস্বইকার বা রস্যকার কি হয়ে যাবে আগে পরিবর্তন, আগে উচ্চারিত হয়ে যাবে, যেমন আজিয়া, আজি, আইস, সাধু, সাপ, তাহলে এটা হচ্ছে অপিনিহিতি। অসমীকরণ কি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি অন্য কোনো স্বরের আগমন ঘটে তাকে বলা হচ্ছে কি অসমীকরণ, যেমন টপ টপ টপাটপ, তারপর কি আছে ধপ ধপ ধপাধপ। তেমনি আছে কি অভিশ্রুতি, অভিশ্রুতি কি বিপর্যস্ত স্বরধ্বনি যদি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে যায় এবং সেই অনুযায়ী যদি পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। যেমন আছে কি শুনিয়া, শুনে, বলিয়া, বলে, যেমন মাছুয়া, মেছো। তাহলে কিছু কিছু একটু ব্যতিক্রম আছে, তোমরা সেগুলো কি করবে একটু ভালো করে পড়ে নিবে বাসায়। আর আজকে আমরা ধ্বনির পরিবর্তনের প্রথম অংশটা আজকে আলোচনা করেছি, অর্থাৎ স্বরধ্বনির পরিবর্তনটা নিয়ে আজকে আলোচনা করেছি। ব্যঞ্জনধ্বনির পরিবর্তনটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আশা করছি তোমরা আজকে কিছুটা হলেও বুঝতে পেরেছো, পুরোটা বুঝতে না পারলে কিছুটা বুঝতে পেরেছো। আর আমি আশা করব তোমরা বাসায় বই নিয়ে অনুশীলন করবে, আর বই নিয়ে অনুশীলন করলে তোমরা খুবই তাড়াতাড়ি উদাহরণ সহ কিন্তু নিয়মগুলো খুব তাড়াতাড়ি কী করবে জেনে যাবে। আর এই যে ধ্বনির পরিবর্তন সেটা কিন্তু তোমাদের নবম দশমের জন্য না, এটা তোমরা যখন ইন্টারে পড়বে, উচ্চ মাধ্যমিক বা যখন তোমরা বিসিএস সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে তখনই কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, যতদিন তোমরা পড়াশোনা করবে চাকরির জন্য চেষ্টা করে যাবে সেখানে কিন্তু ব্যাকরণের কোনো না কোনো প্রশ্ন থাকে এবং ধ্বনির পরিবর্তন থেকে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু এখানে থাকবেই। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় যেহেতু আছো একটু পড়াশোনা করো। আর যেটা বুঝতে পারবে না যখন স্কুল খুলবে তখন আমরা সাহায্য করবো তোমাদেরকে, অথবা কমেন্ট বক্সে লিখে দিও, সেখান থেকে নিশ্চয়ই আমি তোমাদেরকে হেল্প করব। আর আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।